আগে থেকে কেন বলবেন? আদের কাছে বলছেন ভাই আপনি রাজনৈতিক বিশ্লেষক মানুষ, আপনার একটা মত থাকতেই পারে, আমরা দুই পয়সা সাংবাদিক, আপনি বলেন আপনার যেটা বলতে ইচ্ছা করে আপনি বলেন। আল্লাহর দুনিয়া সবার কাছে মারা খাওয়া কি পলিটিক্যাল ম্যাচুরিটি? আমি আপনার কথা বুঝতে পারি না, আপনি কি একটু সত্যিকারের বাংলা ভাষায় একটু কথা বলতে পারেন? আমি জানি না মানে আপনি মানে একটু চেষ্টা করবেন কিনা যে এটা যাতে আরো এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামের মধ্যে মানে আমার কাছে এগুলি কুলনেস লাগে না আর কি। আমি সরি, আমি মারা খাওয়া বলেছি, আমার মনে হয় না যেটা আমি জানি না, আমি এটা মানে জানি না, আপনি যেটা মানে যেটা বোঝা যায়। আপনি যদি সবার কাছে বিটেন আপ হন, মানে আপনি যদি সবার কাছে হেরে যান, হ্যাঁ তো মারা খাওয়া, তো হ্যাঁ এটা মানে মারা খাওয়া, এটা কেন? ওকে আমি জানি না, ঠিক আছে আমার কথাটা না মানে আপনি তো ইশাক আপনি তো আক্রমণাত্মক কেন? আমি কেন আপনার থেকে সাউন্ড বাইট চাবো বলেন তো আমাকে? আপনি প্রথমে এসে বললেন যে এই ধরনের অনুষ্ঠানে আসতে আমি নিরুৎসাহিত করছি, কি আক্রমণাত্মক হবো আপনার জন্য আমি? আপনি আমারে বলেন তো, মানে আপনারা এইসব অ্যাপ্রোচ পাইছেন? আমি আপনার থেকে সাউন্ড বাইট কেন নিব? আপনি আমার বলেন তো, আপনার থেকে সাউন্ড বাইট আমি কেন নিব? আমি কোন জায়গায় গিয়ে আপনার সাউন্ড বাইট আমি ব্যবহার করবো যে আপনার থেকে আমার সাউন্ড বাইট নিতে হবে? আপনি আমার বলেন তো। আপনারা আমি এত ভদ্রভাবে এতভাবে একটা জিনিস জানতে চাইলাম, আপনি এই শিবের গীত কেন গাচ্ছেন? আপনি আমার বলেন তো, মানে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনি আমার বলেন। আপনি আমার প্রশ্নের উত্তর দেন দয়া করে, যে আপনি বলেন যে নারী, শ্রমিক, জাতিগত, ধর্মীয়, ভাষাগত, লৈঙ্গিক এবং এই ধরনের, মানে আমি জানি না, আপনি প্রশ্নটা জবাব দেন। আমি আপনার কন্টেন্ট অ্যানালাইসিস বা আপনি কি কন্টেন্ট অ্যানালাইসিস করছেন আপনি আমাকে জানায়েন, আমি এটা দেখব না পরে। আচ্ছা ঠিক আছে, এই যে আপনি বললেন যে শিবির গীত, এখানে এই ধরনের লোডেড কোশ্চেন, এইটার মধ্যে আমি কোনো লোডেড কোশ্চেন করি না ইশাক, আমি কোনো লোডেড কোশ্চেন করি নাই। আমি আপনাকে কোশ্চেন করছি, কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আপনি যে কথা বলছেন সেই কথার প্রেক্ষিতে আমি বলছি যে আপনি ইররিলেভেন্ট ভাবে এই কথাটা এখন আপনি বলতেইছেন, আমি আপনার থেকে সাউন্ড বাইট চাচ্ছি। লোডেড কোশ্চেন আমি করলাম না, আপনি মন্তব্য করলেন। আমি কিন্তু যদি শব্দটা ব্যবহার করেছি, এবং যারা যদি শব্দটা আমি বলি ইশাক, যদি শব্দটা আপনি ব্যবহার করবেন যখন আপনি এটার মধ্যে আসবেন, পড়বেন, অভিজ্ঞতা হবে, তারপর আপনি বলবেন। আপনি আগে থেকে কেন বলবেন? আদের কাছে বলছেন ভাই আপনি রাজনৈতিক বিশ্লেষক মানুষ, আপনার একটা মত থাকতেই পারে, আমরা দুই পয়সা সাংবাদিক, আপনি বলেন আপনার যেটা বলতে ইচ্ছা করে আপনি বলেন। আপনি কিন্তু নিজে বলেছেন, এগেইন মানুষ জাজ করবে এখানে কি আক্রমণাত্মক না ঠিক আছে, প্রজেকশন করছে নিজে। আপনি বলেন মানুষ জাজ করবে, সেটা আমি জানি, আপনি বলেন মানুষ যে জাজ করবে এটা আমি জানি, আপনি বলেন যে মানুষের জাজমেন্টের জায়গা থেকে আপনি বলেন। আমি আবারও বলি, প্রশ্নটা বলি, এইটার মধ্যে বলা হয়েছে যে নির্বাচনী অঙ্গীকারের আপনার প্রশ্ন আমি বুঝেছি, হ্যাঁ নির্বাচনী অঙ্গীকারের মধ্যে এটা তো ইট গোজ উইদাউট সেইং, প্রতিটা মানুষের সিভিল রাইটস আছে, হিউম্যান রাইটস, ইনএলিয়েনেবল হিউম্যান রাইটস আছে, যেটাকে কেউ ভায়োলেট করতে পারে না। তো সেইটা জায়গা থেকে কোনো দল যদি সেই রাইটসের ব্যাপারে আপনার একমত না হয়, তাহলে সে তো ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না। ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেশনের তো ন্যূনতম শর্ত আছে, নাহলে আজকে তো হচ্ছে একটা ফ্যাসিস্ট দল বা একটা সন্ত্রাসী সংগঠন, তারা এখানে বলবে যে আমরা গণতন্ত্র চাই, এবং কোনোভাবে তারা হিটলারের মতন তারা একটা মেজরিটি নিয়ে পার্লামেন্টে ঢুকে যাবে। তো এটা নিয়ে এটা একটা নো ব্রেইনার এবং নন স্টার্টার কোশ্চেন অ্যাকচুয়ালি। কোশ্চেনের নন স্টার্টার মাইনে নিলাম। আমি এরকম বহু শুনছি, বহু মানুষের কাছে যে কোশ্চেন হয় নাই, স্টুপিড হয়েছে, নন স্টার্টার হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইতেছি যে ধরেন এই যে নারীদের যে নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে নারীদের রাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। আমি জানতে চাইতেছিলাম যে আপনার অবস্থানটা কি, আপনি কি হইলে আপনি বুঝবেন যে একটা নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির ব্যাপারে তাদের অধিকার নিশ্চিত করা হয়েছে? সংখ্যালঘুদের ক্ষেত্রে বা এটা কি, শ্রমিকের ক্ষেত্রে এটা কি, জাতিগত যারা কম, ভাষাগত যারা কম সংখ্যায় আছে তাদের অধিকারের ক্ষেত্রে এটা কি? আপনার তাদের যে সিভিল রাইটস আছে, মৌলিক অধিকার আছে, সেটা সংরক্ষিত হতে হবে। তাদের যে অপরচুনিটিস গুলো আছে, এই এবং যে অপরচুনিটিস গুলো, ইকোনমিক অপরচুনিটিস, পলিটিক্যাল অপরচুনিটিস এবং অন্যান্য যে সামাজিক সংগঠন এবং সামাজিক যে অধিকারগুলো আছে, সেইগুলো অপরচুনিটিস অ্যাভেল করার অ্যাক্সেস আছে কিনা, এবং তারা সেটা করতে পারছে কিনা। সিম্পল, মানে এটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে এক কথায় জবাব দাও এই টাইপের একটা প্রশ্ন। এটা তো খুবই স্বাভাবিক, এটা এখানে এত বিশ্লেষণের আমি কোনো জায়গা দেখছি না। আপনার কাছে কি মনে হচ্ছে যে বর্তমানে এই দাবি করার কোনো দরকার আছে, নাকি এইগুলি আসলে আমাদের দেশে, আমাদের সমাজে এটা এই অধিকারগুলি সংরক্ষণ করাই আছে, সব মানুষের সমান অধিকার পাচ্ছে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এই দাবিগুলো আপনার এখানে করার যৌক্তিকতা আছে, কারণ যদি আমাদের এই প্রবলেমগুলো যদি সোসাইটিতে না থাকতো, তাহলে এই ডিমান্ডগুলো নিশ্চয়ই রেজ করতো না কেউ। সো যদিও আমরা বলছি যে ডেমোক্রেটিক প্রসেসে আপনার
কেউ যদি কারো ফান্ডামেন্টাল রাইটস স্বীকার না করে তাহলে তাকে আমরা ডেমোক্রেটিক প্রসেসে তাকে ঢুকতে দিব না। কিন্তু এরপরও আমরা দেখছি ডেমোক্রেটিক প্রসেসে অনেক পার্টি, অনেক ইন্ডিভিজুয়াল তারা পার্টিসিপেট করছে এবং অনেক সময় তারা পপুলিস্ট কারণে বা অন্যান্য কারণে তারা জনপ্রিয় হয়ে যাচ্ছে, যারা অ্যাকচুয়ালি এই ফান্ডামেন্টাল রাইটসগুলোর সাথে অ্যাগ্রি করছে না। সো সেক্ষেত্রে তারা যদি এই দাবিটা করে, মোস্ট ওয়েলকাম। বর্তমান সরকারের একজন উপদেষ্টা যারা মাহফুজ আলমের গায়ে মাথায় বোতল ছুঁড়ে মারা নিয়ে আপনি বলেছেন, আমি আপনাকে কোট করছি, বোতল কে ছুঁড়ে মেরেছে তা তো মুখ্য না, কোনোদিনই মুখ্য ছিল না, মুখ্য হচ্ছে এটা নিয়ে যে রাজনীতি হবে সেটা জাসি দায়ী, অর্থাৎ আপনি বোধহয় জামাত শিবিরকে বলেছেন এই কারণে যে আপনি পরিষ্কার করবেন সেটা জাসি বোতল ছুঁড়ে মেরেছে, জাসি দায়ী কারণ জাসি সবাইকে শত্রুতে পরিণত করেছে, এমন কেউ আর অবশিষ্ট নাই যে জাসির পক্ষে কথা বলবে। লাস্ট আপনি বলছেন যদি সবাই মিলে একটা মিথ্যাকে সত্য বলে তাহলে মিথ্যাই সত্য, জাসি সত্যটা বোঝে নাই জন্য শাহবাগে হেরেছে, আবার হারবে। আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করেন, জাসি বলতে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে, আমার মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে বুঝিয়েছেন, আপনি এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন। আচ্ছা, তো বোতল ছুঁড়ে মারা নিয়ে যে বিষয়টা হলো, প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা আন্দোলন করছিল, তাদের 3টা দাবি ছিল, 3 দফা দাবি ছিল, সেই দাবিতে তারা আন্দোলন করছিল এবং আন্দোলন করার এক পর্যায়ে সেখানে একজন উপদেষ্টা তিনি আসলেন ছাত্রদের সাথে কমিউনিকেট করতে। তো তিনি যখন কথা বলছিলেন তখন সাংবাদিকরাও ছিল, তখন হুট করে একজন বোতল ছুঁড়ে মারলো, পানির বোতল, প্লাস্টিকের, খানিকটা হয়তো পানিও ছিল, তারপর সেটা তার মাথায় যেয়ে লাগলো। তো এরপর তিনি সেখান থেকে চলে গেলেন এবং চলে যাওয়ার পর উনি ইনফর্মালি এবং ইনডাইরেক্টলি এবং ওনার যে সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, তারা ইনডাইরেক্টলি এবং ইনফর্মালি ডাইরেক্টলি তারা এটাকে জামাত শিবিরের উপর ব্লেম করলো। আজকে আমরা জানতে পারলাম যে ছেলেটা হচ্ছে, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল, পরে সেই উপদেষ্টা তাকে ছাড়িয়ে নিয়েছেন ওর সামথিং এরকম কিছু একটা হয়েছে। বাট গত কয়েকদিন, 1-2 দিন আপনার এই পুরো বিষয়টা জামাত শিবিরের উপর দায় চাপানোর একটা বিষয় ছিল। তো সে সময় জামাত শিবির যে কাজটা করলো, তারা বিভিন্ন ধরনের ফ্যাক্ট এবং বিভিন্ন ধরনের তথ্য সামনে আনার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করলো যে এই কাজটার সাথে তারা জড়িত না। কিন্তু আমি যেহেতু অ্যান্টি ফাউন্ডেশনাল স্কুল অফ থটে বিশ্বাস করি এবং এসেনশিয়ালিস্ট নোশনের বাহিরে, তো আমি মনে করি যে আসলে রাজনীতি এইভাবে সত্য দিয়ে বা ফ্যাক্ট দিয়ে হয় না, এখানে পারসেপশন এবং ট্রুথ এই দুটো মিলেমিশে একাকার হয়ে যায়। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে সবচেয়ে বাজে রাজনীতি করেছে জামাত শিবির, অথচ জামাত শিবিরের জন্য 5ই আগস্টের পর থেকে সবচেয়ে ভালো রাজনৈতিক ময়দান ছিল। আমার জন্মের পর থেকে সম্ভবত আমি কখনো, আমার বোধ বুদ্ধি হওয়ার পর থেকে আমি কখনো জামাত শিবিরের জন্য এত ভালো পলিটিক্যাল ফিল্ড কখনো দেখিনি। কিন্তু তারা যেটা করেছে, তারা সকল পক্ষকে, রাজনৈতিক পক্ষকে তারা এলিয়েনেট করেছে। ধরেন বিএনপির কথা ধরেন, বিএনপি ইজ এ ম্যাচুর পলিটিক্যাল পার্টি, দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করেছে, রাষ্ট্র ক্ষমতা বহুবার ছিল, তারা কিন্তু বিভিন্ন জনের সাথে ফর্মাল ইনফর্মাল অ্যালায়েন্সে আছে। সো বিএনপির পক্ষে শুধুমাত্র বিএনপি না, বিএনপির বাহিরেও আরো অনেকে কথা বলছে এবং বিএনপি যেহেতু গভর্নমেন্ট ইন ওয়েটিং, তাই বিএনপির পক্ষে কথা বলার জন্য অনেকের মধ্যে একটু উস্কুসু করে। কিন্তু জামাত শিবির তারা বর্তমান প্রেক্ষাপটে বা 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে তারা যদিও দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হলো, সে সময় তাদের সামনে কিন্তু সুযোগ ছিল এরকম একটা অ্যালায়েন্স করে, একটা বিরোধী জোট বা হচ্ছে একটা দ্বিতীয়, বিএনপি একটা শক্তি, তারপর তারা একটা শক্তিতে পরিণত হবে। বাট তারা কিন্তু কোনোখানে তারা অ্যালায়েন্সে যায় নাই। প্রথমে তারা এনসিপির সাথে পরকিয়া করেছে, কোনো ফর্মাল আন্ডারস্ট্যান্ডিং এ যায়নি, তারা কোনো লিখিত কোনো চুক্তি না, সামনাসামনি প্রকাশ্য কোনো জোটে না, কোনো কিছুতে যায়নি। এখন তারা অনেকে বিট্রেড ফিল করছে যে এনসিপি এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর কেন জামাত শিবিরের বিরুদ্ধে ক্ষুব্ধ হলো। তো এই যে জামাত শিবিরের ভুল রাজনীতি, তারা কাউকে কারোর সাথে তারা গাঁটছড়া বাঁধে নাই, তারা কোনো কোয়ালিশন করে নাই, তারা কোনো অ্যালায়েন্স বিল্ড করে নাই, এর ফলে যেটা হয়েছে জামাত শিবির রাজনীতিতে একা হয়ে গেছে। এখন সবাই জামাত শিবিরকে অ্যাটাক করছে এবং জামাত শিবির এটাকে ট্রুথ দিয়ে, সত্য দিয়ে মোকাবেলা করছে। জনাব শেখ আহমেদ, আপনার অনুমতি নিয়ে একটা প্রশ্ন করতে পারি, যে আপনি কি ওই 2টা ঘটনা মাথায় রাখতেছেন যে জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা লন্ডনে গিয়ে বিএনপি শীর্ষ নেতাদের সাথে দেখা করে এসেছেন, এসে তারা বলছেন যে তারা কবে নির্বাচন চান, এটি একটি মানে বড় প্রেক্ষাপটে। আর ছোট প্রেক্ষাপটে আমি যদি আপনার মানে যেটি বোতল ছুঁড়ে মারার প্রসঙ্গে আপনার ফেসবুক স্ট্যাটাসে উজ্জ্ব করি, সেখানে আপনি একটি দেখবেন যে আপনিই বলছেন জাসির একটি অংশ মাহফুজের উপর বোতল ছুঁড়ে মারাকে সেলিব্রেট করছে। তো যারা সেলিব্রেট করছে তাদেরকেই তো লোকে ভাববে যে এরা এই কাজটি করেছে, তাই না? সেলিব্রেট করার কাজটা করা, এটার মধ্যে তো একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। সো এবং শুধুমাত্র যে তারাই সেলিব্রেট করেছে বিষয়টা এরকম না, আরো অনেকেই সেলিব্রেট করেছে, কিন্তু যারা সেলিব্রেট করেছে তাদের মধ্যে তাদেরও একটা অংশ ছিল। তো কিন্তু এই যে কেন, তো এই যে বাকিরা যারা সেলিব্রেট করলো তাদের প্রতি কেন তীরটা নিক্ষেপ হলো না, কেন সন্দেহের তীরটা তাদের দিকে কেন গেল না, কেন এদের দিকে গেল? আমার হচ্ছে আপনার তাদের পলিটিক্স
জি, আপনি ওইটাও যদি একটু বলেন যে আপনি এলিয়েনেটেড করছে জামাত ইসলামী সবাইকে বলছেন, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী তো বিএনপির সাথে সম্পর্ক পুনর্গঠন, প্রকাশ্যে আড়ালে আলোচনা, এনসিপির সাথেও প্রকাশ্যে সামনে আলোচনা, মানে সেটা কোনোটাই তো আড়ালে করতেছে না। জামাত ইসলামী তো চেষ্টা করতেছে সবার সাথে মিলেমিশে থাকার। একটা হচ্ছে আপনার কম্পিটিটিভ পলিটিক্সে আপনি সবার সাথে ডায়ালগ করবেন, আর কোয়ালিশন বা জোট গঠন এই ধরনের বিষয়গুলো ডিফারেন্ট। আমরা যেহেতু এখন পর্যন্ত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে আছি, অর্থাৎ হচ্ছে মেজরিটি ভোটে আমাদের হচ্ছে নির্বাচন হয়। আমাদের তো এখানে রিপ্রেজেন্টেটিভ পিআর সিস্টেম না, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম না। সো এখানে ভোটের আগেই কিন্তু জোটটা গঠন হয়। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে সাধারণত জোট গঠনটা হচ্ছে আপনার নির্বাচনের পরে হয়, সরকারের সময় যে। তো এখন জামাত কি বিএনপির সাথে জোটে গিয়েছে বা এই ধরনের কোনো আলোচনা আমি কিন্তু দেখিনি। হ্যাঁ, তারা কথা বলেছে, ডায়ালগ তো তারা সবাই করছে। প্রসঙ্গ তো নির্বাচনের সময় আসুক, তফসিল ঘোষণা হোক, তারপরে তো এটা তো সময় আছে। মানে জামায়াত এনসিপির সাথে নির্বাচন, মানে আমি বোঝার জন্য, যারা মোহাম্মদ ইশাক বেয়াদবি নেবেন না, আপনি বোঝার জন্য আমি বলতেছি, মানে আপনি কেন এটা ভাবতেছেন যে জামায়াত আর এনসিপির সাথে জোট করবেই না বা জামায়াত আর বিএনপির সাথে জোট করবে, এটা কি শেষ কথা বলে দেওয়ার সময় এসছে কিনা? কারণ আমি দেখতে পাচ্ছি যে জামায়াত চেষ্টা করতেছে আসলে কারো না কারোর সাথে থাকার। আচ্ছা, মানে এটা আমার দেখা, কারো না কারোর সাথে থাকার চেষ্টা করছে। এখন যদি জামাত এনসিপি কে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকৃতি দিয়েই দেয়, এই স্বীকৃতিটা এনসিপির এখনো প্রাপ্য কিনা এটার তো কোনো মেজারমেন্ট আমাদের কাছে নাই। কিন্তু যদি সেটা না হয়, যদি আপনার জামাত দ্বিতীয় বৃহত্তম দল হয়, তাহলে তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, রাজনীতিতে প্রধান দুইটা দলের মধ্যে কখনো কোনো জোট হয় না। জোট হয় হচ্ছে আপনার 1 আর 3, 2 আর 3 বা 2 আর 4। সো এইরকম কোথায় হয়েছে? এনসিপির সাথে যদি জামাত যদি কোনো কংক্রিট কোনো ডায়ালগে আসতো, তাহলে নিশ্চয়ই জামাত এই ধরনের ব্যাশিং এর সম্মুখীন হতো না, এরকম বিরোধিতার মধ্যে পড়তো না। তারা যেটা করেছে, এটা এই ধরনের বাজে পলিটিক্স কেউ করে না। আপনি নিজের দলের লোক দিয়ে অন্য আর একটা দল গঠন করে দিচ্ছেন, এই পলিটিক্স শুধুমাত্র জামাত ইসলামের দ্বারাই সম্ভব। কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে দেখাইছে না যে একটা হাসি খুশি বিরোধী দল রাখা সম্ভব, জাতীয় পার্টি। আচ্ছা, আর জামাত ইসলামী তো জামাত ইসলামী তো বিএনপি সে হাসি খুশি বিরোধী দলটাও হইতে পারে, মানে সেই সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি আসলে। মানে আমি যদি প্রশ্নের খাতিরে আপনাকে জানতে চাই আর কি, আমার মনে হয় না যে আপনার দেখেন, এটা তখনই হতো যখন বাংলাদেশে আমরা যদি ধরে নেই যে বাংলাদেশে যে দলের কার্যক্রম, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, এই দলটা যদি এখনো ফ্যাক্টর থাকে, তখন আপনি একটা গৃহপালিত বিরোধী দল রাখতে পারেন। কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ থেকে ম্যাস মাইগ্রেশন হবে। এখানে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে বাংলাদেশের এবং গ্লোবাল হিউম্যান রাইটস এর ইয়েতে। এটা আমাদের একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট। এটা দেখেন, আমরা কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালের এগেইনস্টে রিভেঞ্জ নিচ্ছি না, কোনো ইন্ডিভিজুয়ালকে পলিটিক্স থেকে ব্লকও করছি না। আমরা ফ্যাসিস্ট পার্টিকে আমরা টার্গেট করেছি। এখানে যারা হিটারটো ফ্যাসিস্ট ছিল এবং যারা এই দলের সাথে নানানভাবে নানান কারণে যুক্ত ছিল, ব্যক্তিগত কারণ থাকতে পারে, আপনার প্রলোভন থাকতে পারে, কোয়ারশন থাকতে পারে, তারা কিন্তু পলিটিক্সে রিহেবিলিটেট হবে। সো আমি মনে করি এটা ম্যাস মাইগ্রেশন হবে, তারা অন্যান্য দলে চলে যাবে। অন্যান্য দলে চলে যাওয়ার পর সেখানে একটা সুযোগ আমি মনে করি নাই। এখন যদি আওয়ামী লীগ কোনোভাবে কামব্যাক করে, তখন সে আওয়ামী লীগের কামব্যাকটা আমি দেখতে পাচ্ছি না, সুতরাং ওইটা আলোচনা বাইরে থাক। কিন্তু আপনি আমাকে একটু যদি ছোট্ট করে একটু বলেন যে আপনি বিএনপি জামাত এনসিপির কথা বলতেছিলেন, আপনি বলতেছেন 1 নাম্বার বা 2 নাম্বার দল। যদি আমি বিএনপিকে প্রথম সবচেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক দল বলি এককভাবে, দ্বিতীয় যদি জামায়াতকে বলি, প্রথম আর দ্বিতীয়ের মধ্যে তফাৎ কতটুকু, বা দ্বিতীয় যদি আপনি এনসিপিকে বলতে চান, তাদের প্রথম দ্বিতীয় তৃতীয়ের মধ্যে থেকে আসলে তফাৎটা কত? মানে এজন্য আমি তাদের মধ্যে ফ্লেক্সিবিলিটি দেখি। আপনি নিশ্চয়ই বলবেন, আমরা একটু ব্যারিস্টার ফারহানার কাছ থেকে, জি আপনি কি কিছু বলতে চাচ্ছেন? নিশ্চয় বলেন। আমি কি এক লাইন এবং একটা প্রশ্নের মাধ্যমে উত্তর দেব? জি বলেন। আল্লাহর দুনিয়া সবার কাছে মারা খাওয়া কি পলিটিক্যাল ম্যাচুরিটি? আমি আপনার কথা বুঝতে পারি না। আপনি কি একটু সত্যিকারের বাংলা ভাষায় একটু কথা বলতে পারেন? আমি জানি না মানে যে মানে আপনি মানে একটু চেষ্টা করবেন কিনা যে এটা যাতে আরো, এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মধ্যে মানে আমার কাছে এগুলি কুলনেস লাগে না আর কি। আমি সরি, আমি মারা খাওয়া বলেছি, আমার মনে হয় না যেটা, আমি জানি না, আমি এটা মানে জানি না, আপনি যেটা মানে যেটা বোঝা যায়, আপনি যদি সবার কাছে বিটেন আপ হন, মানে আপনি যদি সবার কাছে মার খান, হেরে যান, হ্যাঁ, তো মারা খাওয়া, তো হ্যাঁ, এটা মানে মারা খাওয়া, এটা কেন? ওকে, আমি জানি না, ঠিক আছে। আমার মনে হয় যে আপনাকে আসলে আপনার দর্শকরা বা ওরা নিশ্চয়ই আপনাকে বুঝতে পারছেন আপনি কি বলছেন। আমি বুঝি আর না বুঝি, আপনার কাছে আসবো আবার আমি।